হ্যালো বন্ধুরা, আপনারা কি সায়েন্স রিলেটেড মুভি ইন্টারস্টেলার দেখেছেন? এই মুভিটির মধ্যে স্পিড অফ টাইম, ওয়ার্ম হোল, ব্ল্যাক হোল এবং সেই সাথে বাইনারি কোডকেও দেখানো হয়েছে। আর সেই সাথে নিউটনের গ্র্যাভিটি থিওরির উপরও ফোকাস করা হয়। এই কাহিনীর মেইন ক্যারেক্টার সে হচ্ছে কুপার, যাকে নিয়ে এই সম্পূর্ণ কাহিনীটি তৈরি করা হয়েছে। প্রথমে কুপার নাসার একজন পাইলট ছিলেন, কিন্তু এখন সে সেখানে কাজ করে না। এখন সে একজন কৃষক যে চাষবাসের কাজ করে। আর তার মেন কারণ হচ্ছে এই, পৃথিবীর এখন বিজ্ঞানীদের নয়, চাষবাস যারা করে মানে কৃষকের প্রয়োজন। এখন অনেক বছর পার হয়ে গেছে, আর এখন যে আমরা মুভির সিনটি দেখছি এটা কিন্তু অনেক পূর্বের। এখানে প্রায় দিনই ঝড় আসে, আর যার কারণে এইখানকার ক্ষেত খামার এবং ফসলের ক্ষতি হয়। আর এটাই রিজন ছিল কুপার এখন ভুট্টার চাষ করতে শুরু করেছে। এছাড়াও একটি রিজন এমন ছিল, পৃথিবীতে 7 বছর পূর্ব থেকেই গম চাষ হওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই কারণে সে এখন তার পরিবারকে নিয়ে কৃষকের মতো জীবনযাপন করছিল। কুপারের 2টি সন্তান, একজনের নাম মার্ভ যে পড়াশোনায় খুবই ভালো, আর দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে টম যে কিছুটা এভারেজ। এরপর আমরা কুপারের ঘরের দৃশ্যকে দেখতে পাই। আর মর্ফ এখানে এটা বলে, আমার রুমে যে বুক শেলফ আছে এখানে জানি না কেন কখনো কখনো অটোমেটিক বই এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। মার্ফ এমন মনে করে যে তার ঘরে ভূত আছে, কিন্তু এখানে পিতা কুপার এমনটাই বলে ভূত বলে কোনো কিছুই হয় না। কিন্তু মার্ফ এমনটাই বলে যে আমার তো কখনো এমনটা মনে হয় যে ওই ভূত আর অন্য কিছু নয়, সেটা আপনি নিজে। কিন্তু কুপার তখন তাকে বোঝানোর চেষ্টা করে, এগুলো সব ফালতু কথা, তুমি এই সমস্ত বিষয়ে ধ্যান দিও না, তুমি ভূত এবং সায়েন্সকে কানেক্ট করছো। তখন মার্ফ কুপারকে বলে, আপনিই তো বলেছিলেন যে সায়েন্সের কাজ হচ্ছে ওই জিনিসকে এক্সপ্লোর করা যেটাকে মানুষজন বিশ্বাস করে না, আর এখন আপনি এই বিষয়গুলোকেই ফালতু বলছেন। তখন কুপার তাকে বলে, যদি তুমি এই দুটি বিষয়ের মধ্যে কানেকশন খুঁজতেই চাও তাহলে তোমার জন্য আমার একটি অ্যাডভাইস আছে, যে তোমার ঘরের ভেতরে যা হচ্ছে তুমি সেগুলোকে অবজার্ভ করো, সেই সাথে বোঝার চেষ্টা করো যে এইখানে যেটা হচ্ছে তার পেছনের কারণটা কি। এর পরের দৃশ্যে দেখানো হয় গোটা পরিবার মিলে বেসবলের একটি ম্যাচ দেখছে, আর তখনই সেখানে ভীষণই জোরে সাইলেন্ট বাজতে শুরু করে। আর এই সাইলেন্টের রিজন এটাই হয়ে থাকে যে সেখানে এখন ভীষণই বড় একটি ঝড় আসতে চলেছে। আর দেখতে দেখতেই ওই গ্রাউন্ডের কাছাকাছি একটি বড় ঝড় চলে আসে। এই সময় পৃথিবীতে ঝড় আসা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝড় আসার কারণে ম্যাচ বন্ধ করে সবাই এখন বাড়ির দিকে নিরাপদ আশ্রয় যেতে থাকে। তারপর যখন কুপার তার ঘরে এসে পৌঁছায় তখন সে দেখে তার ঘর সম্পূর্ণ ধুলায় ভরে গেছে। সেই সাথে মার্ফের রুমে ধুলা দিয়ে তৈরি কিছু মার্ক সে দেখতে পায়। তখন সে এই সমস্ত লাইন থেকে এমনটাই বলে যে এই ধরনের লাইন কিভাবে তৈরি হলো। তখন মার্ফ তার পিতাকে বলে, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে এই রুমে সত্যি কোনো না কোনো ভূত আছে, কিন্তু আপনি আমার কথা কখনোই বিশ্বাস করেন না। কুপার ওই সমস্ত লাইন্সকে ভালোভাবে দেখতে থাকে। তারপর সে মার্ককে বলে, আজকে রাতে আমি এখানেই থাকবো, তুমি কি তোমার ভাইয়ের সাথে ঘুমাও। কুপার রাত ভরে ওই লাইনগুলোকে দেখতে থাকে। তার কাছে একটি কপি এবং পেনও থাকে। সে ওই রাতটি ওই সমস্ত লাইন্সকে দেখেই কাটিয়ে দেয়। তারপর সকাল হয়ে যায় এবং মার্ফ তার পিতার কাছে আসে। সে দেখে তার পিতা রাত ভোর সেই লাইন্সগুলোকেই দেখছিল, এবং সে এটা বোঝার চেষ্টা করছিল যে বুক সেলফ থেকে কেন বইগুলো পড়ে যাচ্ছে, এবং সেই সাথে ভূমিতে তৈরি হওয়া এই সমস্ত লাইন্সগুলোর মানেটা কি। তখন কুপার বলে, বুক সেলফ থেকে বুক সবসময় এই কারণেই পড়ে যায় কারণ গ্র্যাভিটি তাদেরকে টানছিল। আর তখনই সে তার প্রমাণ দেওয়ার জন্য একটি কয়েনকে ছুড়ে দেয়, এবং সেই কয়েনটিও ধুলো ভরা লাইনের মিডিলে গিয়ে পড়ে। এর মানে এটাই ছিল ওই রুমের ভিতরে গ্র্যাভিটি ফোর্স অধিক ছিল। আর তখন কি কুপার এটা বুঝতে পারে এটা হচ্ছে একটি মেসেজ, যেটা বাইনারি কোডসের মাধ্যমে আমাদেরকে পাঠানো হচ্ছে। বাইনারি কোডস ওই ভাষা হয়ে থাকে যেটা কোনো কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরে কোনো মেসেজকে সেন্ড অথবা রিসিভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ ভাষাতে আমরা একে অপরের সাথে মেসেজের মাধ্যমে কথা বলি। এখন আমাদের যদি কাউকে কিছু বলতে হয় তাহলে আমরা অ্যালফাবেটিক্যাল অথবা নিউমেরিক্সের সাহায্য নিয়ে থাকি, কিন্তু বাইনারি কোডসের ভেতরে এই সমস্ত ভাষা 1 এবং 0-র মধ্যে হয়ে থাকে। 1-এর মানে ছিল মোটা লাইন, আর 0-র মানে ছিল পাতলা লাইন। তারপর কুপার সেই মেসেজকে ডিকোড করে। যখন সে সেটাকে ডিকোড করে তখন সে একটি লোকেশনের সম্পর্কে জানতে পারে, আর তারপর তারা দুজন সেই লোকেশনে পৌঁছিয়ে যায়। কিন্তু তারা যখন ওই লোকেশনে গিয়ে ভেতরে প্রবেশ করার প্রচেষ্টা করে তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে এবং তাদের দুজনকে ধরে তাদের সাথে নিয়ে যায়। তারপর কুপারকে একটি আলাদা ঘরে এবং মার্ফকে একটি আলাদা ঘরে বন্দি করে রাখে। তারপর কুপারকে জিজ্ঞাসা করে যে তুমি এই স্থানের সম্পর্কে কিভাবে জানতে পারলে, এই স্থানকার লোকেশন তোমার কাছে কি করে আসলো, সত্যি করে বলো। যে প্রশ্ন করছিল সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে এমিলি।
আর তারপর সে কুপারকে একটি বড় হল রুমে নিয়ে যায়, যেখানে অনেকগুলো লোক বসেছিল। আর এই সমস্ত লোকজনের মধ্যে এমিলির পিতা প্রফেসর ভ্যানও একজন, এবং সেই সাথে কুপার তার মেয়ে মার্ককেও সেখানে পেয়ে যান। তারপর ওইখানে থাকা সবাই কুপারকে এমনটাই জিজ্ঞাসা করতে থাকে, তুমি এই লোকেশনের সম্পর্কে কিভাবে জানতে পারলে? কারণ এই স্থানটি ভীষণই গোপনীয় একটি স্থান, এই স্থানের সম্পর্কে দুনিয়ার খুবই কম ব্যক্তি জানে। তখন মার্ভ বলে, আমরা এই স্থানটির সম্পর্কে গ্র্যাভিটির মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু ওইখানে বসে থাকে একজন ব্যক্তি এই কথাকে নিয়ে হাসাহাসি শুরু করে, এবং সে বলে, এই সমস্ত ফালতু কথা, তুমি আমাদেরকে সত্যি করে বলো, এই স্থানের সম্পর্কে তুমি কিভাবে জানতে পারলে? এই সমস্ত কথা শুনে কুপার কিছুটা ঘাবড়ে যায়। তারপর সে বলে, আমি তোমাকে সত্যি সত্যি সবকিছুই বলে দেব, কিন্তু তুমি এটা প্রমিস করো যে আমাকে এবং আমার মেয়েকে এইখান থেকে যেতে দেবে। তারপর প্রফেসর ব্যান ওই ব্যক্তিকে শান্ত করায়। অ্যাকচুয়ালি প্রফেসর ব্যান এবং কুপার কোনো এক সময় নাসাতে একসাথে কাজ করত। এই কারণে কুপার এবং ব্যান কিছুটা সরে এসে কথোপকথন শুরু করে। কুপারের মোতাবেক এখন নাসা অর্গানাইজেশন বন্ধ হয়ে গিয়েছে, এবং সেই সাথে নাসার মতো আরো যে সমস্ত অর্গানাইজেশন ছিল যারা স্পেস রিসার্চ নিয়ে কাজ করত, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। আর তার পেছনকার যে রিজন ছিল সেটা ছিল এই সমস্ত স্পেস এজেন্সির বাজেট। কারণ বর্তমানে যে সময় চলে এসেছে, এখন মানুষের খাবারের জন্য টাকা নেই। আর তাই যদি এখন নাসার মতো বড় স্পেস এজেন্সিতে মানুষজন টাকা খরচ করে, তাহলে এটা সাধারণ মানুষের জন্য ভালো হবে না। যার কারণে স্পেস রিলেটেড সব ধরনের প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আজও এই সিক্রেট অর্গানাইজেশন কাজ করে চলেছে, এখনো তার কাজ করা বন্ধ করেনি। আর এই অর্গানাইজেশনও নাসার নির্দেশেই কাজ করছে। তারপর প্রফেসর ব্যান এমনটা বলেন যে কুপার, বেশ কয়েক বছর হয়ে গেল পৃথিবীতে গমের চাষ বন্ধ হয়ে গিয়েছে, এবং সেই সাথে যদি এমনটাই চলতে থাকে তাহলে কিছু সময় পর পৃথিবীতে আর কোনো ফসলের চাষই হবে না। আর যদি এমনটা হয় তাহলে পৃথিবীতে অক্সিজেনের মাত্রাও কমে যাবে। তখন কুপার বলে, এমন তো কোনো রাস্তা অবশ্যই হবে যার সাহায্যে আমরা ফের ফসলের চাষ করতে পারবো, সেই সাথে অক্সিজেনের মাত্রাও আমাদের পৃথিবীতে বাড়াতে পারবো। কিন্তু তখনই প্রফেসর ব্যান এমনটাই বলেন, না কুপার, আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকা নয়, এইখান থেকে চলে যেতে হবে। সেই সাথে তিনি এটাও বলেন, মহাশূন্যে একটি এন্ডিউরেন্স নামের একটি স্পেসশিপ আছে, আর তার মধ্যে এতটা ফিউল আছে যে সেই মহাকাশযানের সাহায্যে তারা গ্যালাক্সিতে গিয়ে আমাদের পৃথিবীর মতোই বসবাসযোগ্য গ্রহের খোঁজ করতে পারবে। আমাদের কাছে এখনো কিছু রকেট আছে যার সাহায্যে আমরা ওই স্পেসশিপ পর্যন্ত পৌঁছাতে পারবো। একই সাথে ব্যান কুপারকে এটাও বলেন, আজ থেকে 48 বছর পূর্বে সার্টেন গ্রহের কাছে একটি ওয়ার্ম হোল হঠাৎই ওপেন হয়ে গিয়েছিল, আর তার সাহায্যে আমরা যে কোনো গ্যালাক্সিতে খুবই অল্প সময়ের মধ্যেই পৌঁছাতে পারবো, যার মধ্যে অসংখ্য তারা এবং বিলিয়ন ট্রিলিয়ন প্ল্যানেট আছে। আর এই মিল্কির মতোই এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আরো বেশ কিছু গ্যালাক্সি আছে। মানুষকে ওই সমস্ত গ্যালাক্সি পর্যন্ত পৌঁছাতে লাখো বছর লেগে যাবে, কিন্তু এই দূরত্বকে আমরা ওয়ার্ম হোলের সাহায্যে কম করতে পারি। আমি এখানে ওয়ার্ম হোলের সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। ওয়ার্ম হোল বেসিক্যালি আলবার্ট আইনস্টাইনের একটি থিওরি ছিল। উদাহরণস্বরূপ আপনাকে বলে দিই, যদি একজন ব্যক্তিকে একটি পাহাড়ের এক দিক থেকে অপর দিকে যেতে হয়, তাহলে সেই ব্যক্তির অনেকটাই সময় লেগে যাবে যদি ওই ব্যক্তি পাহাড়ের এই দিক থেকে ওই দিকে ঘুরে যায়। কিন্তু ওই ব্যক্তি যদি ওই পাহাড়ের ভেতর দিয়ে কোনো একটি সুড়ঙ্গ সাহায্যে এদিক থেকে ওদিকে যায়, তাহলে তার সময়ের অনেকটাই কম লাগবে। আর ঠিক এই সেম কাজটি ওয়ার্ম হোল করে থাকে। আমরা যদি ওয়ার্ম হোলের একটি দিককে খুঁজে বের করতে পারি, তাহলে সেই ওয়ার্ম হোলের সাহায্যে আমরা ওয়ার্ম হোলের বিপরীত সাইডেও খুবই দ্রুত পৌঁছে যেতে পারবো। একসাথে ব্যান কুপারকে এটাও বলেন, অবশ্যই ভবিষ্যতে আসা কোনো টেকনোলজি আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে দ্বিতীয় কোনো গ্যালাক্সির খোঁজ করার জন্য। এখনো পর্যন্ত আমরা টোটাল 13 জন ব্যক্তিকে ওয়ার্ম হোলের সাহায্যে আলাদা আলাদা গ্যালাক্সিতে পাঠিয়েছি। ওই সমস্ত ব্যক্তির কাজ হচ্ছে সম্পূর্ণ গ্যালাক্সিতে এমন কোনো গ্রহের খোঁজ করা যেটা সম্পূর্ণ আমাদের পৃথিবীর মতোই, এবং সেটা যেন আমাদের পৃথিবীর কাছাকাছি হয়। আর এই সবকটা মিশনে আমরা একটি করে রোবটও পাঠিয়েছি। যখন তারা ওই সমস্ত গ্যালাক্সিতে পৌঁছে যাবে এবং তখন তারা সিগন্যাল অন করে দেবে, এবং তার সাহায্যে আমরা এখানে ইনফরমেশন পেয়ে যাব যে তারা কোনো গ্রহের খোঁজ পেয়েছে। এখন যে মহাশূন্যে মোট 13টি মিশনকে লঞ্চ করা হয়েছে, তার মধ্যে 3টি মিশন থেকে তারা সিগন্যাল পেয়েছে। তার মানে এটাই 3টি গ্রহ এখনো পর্যন্ত এক্সিস্ট করছে, যেগুলো অধিক দূরে নয়। কিন্তু আমরা ওই 3টি গ্রহের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কারণ আমাদের কাছে এতটা সিগন্যাল নেই। আমরা শুধু এইটুকু জানতে পারছি যে গ্রহ এক্সিস্ট করছে, কিন্তু ওই সমস্ত গ্রহের পরিবেশ আমাদের পৃথিবীর মতো কিনা এটা জানা ভীষণই গুরুত্বপূর্ণ। আর এর জন্য একটি টিমের গঠন করা হচ্ছে, যার সাহায্যে একটি টিম ওই 3টি গ্রহে যাবে এবং সেখানে গিয়ে এটা দেখবে যে ওই 3টি গ্রহের মধ্যে কোন গ্রহটি
আমাদের পৃথিবীর মতো, যেখানে মানুষকে আবার বসতি স্থাপন করতে পারে। এইখানে প্রফেসর ব্যান কুপারকে এটাও বলেন তার কাছে দুটি আইডিয়া আছে। আইডিয়া নাম্বার 1, যদি তারা একটি এমন গ্রহ পেয়ে যায় যেটা সম্পূর্ণ পৃথিবীর মতো, তাহলে সে বড় একটি স্পেস শ্যাটেলকে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠাবে, যার সাহায্যে পৃথিবীর অনেক লোক এই দুনিয়া থেকে দ্বিতীয় কোনো দুনিয়াতে যাবে। যে স্থানটিতে তারা এখন দাঁড়িয়ে আছে এটা কোনো বিল্ডিং নয়, আসলে এটা একটি স্পেস শ্যাটেল, কিন্তু এটা এতটা বড় আর ভারী যে এটা উড়ে গিয়ে এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে যেতে পারবে না। আর এই কারণে তারা গ্র্যাভিটির থিওরির ওপরে কাজ করছে। তাদের মোতাবেক যদি এই পৃথিবীর গ্র্যাভিটিকে বন্ধ করে দেওয়া যায় তাহলে সব জিনিস হাওয়াতে ভাসতে শুরু করবে, আর সেই সাথে এই যে সম্পূর্ণ স্পেস শ্যাটেলটি আছে এটাও হাওয়াতে ভাসতে শুরু করবে। আর তখন শুধু এই স্পেস শ্যাটেলকে ডাইরেকশন দেখাতে হবে যেখানে তার যেতে হবে। আর যদি এমনটা হয় তাহলে তারা পৃথিবীর অনেক মানুষকেই একসাথে বাঁচাতে পারবে। এটাই ছিল তাদের প্ল্যান নাম্বার 1। এখন যদি তাদের এই প্ল্যান নাম্বার 1 সফল না হয় তাহলে তাদের কাছে প্ল্যান নাম্বার 2ও আছে, আর সেটা হলো তারা একটি স্পেসশিপে একজন অ্যাস্ট্রোনটের সাথে 5000 ভ্রূণ পাঠিয়ে দেবে, যার সাহায্যে তারা মানব জাতিকে দ্বিতীয় কোনো গ্রহে বসাতে পারবে। ব্যান তখন কুপারকে বলে, কেননা তুমিও এই মিশনের সাথে সামিল হয়ে যাও, এমনিতেই আমাদের অনেক পাইলটের প্রয়োজন, আর তুমিও একজন পাইলট। আর এই সমস্ত কথা শুনে কুপারও তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এখানে বেসিক্যালি সম্পূর্ণ দুনিয়াকে বাঁচানোর একটি প্রচেষ্টা চলছিল। কিন্তু এই কথা শুনে মার্ভ অনেকটাই দুঃখ পায়। সে তার পিতাকে বলে যে আপনি কেন এই স্পেস প্রোগ্রামে যুক্ত হতে চাচ্ছেন, এইখানে আপনার মৃত্যুও হতে পারে, ওইখানে আপনি যাবেন এটা তো শিওর, কিন্তু ওইখান থেকে যে আপনি ফিরে আসবেন এটার কোনো শিওরিটি নেই। তখন কুপার তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, আমি যেটা করছি এতে তোমার এবং সম্পূর্ণ পৃথিবীর ভালো হবে। আর এটা বলে কুপার সেখান থেকে চলে যায়। রাতে মার্ভ তার ঘরেই বসেছিল, তখন সে তার লাইনগুলোকে ফের একবার দেখতে শুরু করে। আর সকালবেলা কুপার যখন মার্ভের কাছে আসে তাকে বিদায় জানানোর জন্য যে আমি এখন এইখান থেকে চলে যাচ্ছি, তখন মার্ভ কুপারকে বলে, আমি ওই মেসেজকে ডিকোড করে নিয়েছি, আর ওই মেসেজের মানেই হচ্ছে স্টে, মানে থেমে যাও, মানে কোথাও যেও না। কিন্তু তারপরও কুপার মার্ভের কথা মানে না এবং সে সেইখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু যাওয়ার সময় কুপারের কাছে দুটি ঘড়ি থাকে, যার মধ্যে একটি ঘড়ি সে মার্ভকে দিয়ে দেয় এবং বলে এই ঘড়ির মধ্যে দুটি আলাদা আলাদা সময় চলছে, একটি টাইম যেটা স্পেসের থ্রু তৈরি করা হয়েছে, আর একটি টাইম যেটা এই পৃথিবীর অ্যাকর্ডিং। স্পেসের সময় পৃথিবীর তুলনাতে ভীষণই স্লো চলে, তাই যদি এমন হয় যখন আমরা এই পৃথিবীতে ফিরে আসব তো হতে পারে যে তুমি ওই সময় আমার থেকেও অধিক বয়স্ক হয়ে যাবে, এবং হয়তো যে এইজে আমি এখন যাচ্ছি আমি এই এইজেই আবার ফিরে আসব, তুমি শুধু নিজের খেয়াল রেখো। এই কথা শুনে মার্ভ খুবই কান্না করতে শুরু করে। আর এইখান থেকে কুপার তার মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সে রকেটের সাহায্যে প্রথমে সে তার স্পেসশিপে গিয়ে পৌঁছায় এবং তারপর তারা শনি গ্রহের পাশে থাকা ওয়ার্ম হোলে গিয়ে পৌঁছায়। আর ওই ওয়ার্ম হোলের নাম হয়ে থাকে গাগেন্ডা। আর এটাই হচ্ছে ওই ওয়ার্ম হোল যেটার সাহায্যে তারা 3টি গ্রহতে গিয়ে পৌঁছাতে পারবে। এই 3টি গ্রহ সেগুলোই ছিল যেখানে এখনো পর্যন্ত মানুষ গিয়ে পৌঁছিয়েছে, এবং সেইখান থেকে তারা সিগন্যালও পাঠাচ্ছে যে এই দুনিয়া মানব বসবাসের উপযুক্ত। এখন পৃথিবীর যে সবথেকে কাছের প্ল্যানেট ওটার নাম হচ্ছে মিলার্স প্ল্যানেট। তখন তাদের টিম এটাই ডিসাইড করে আমরা সর্বপ্রথম এই মিলার প্ল্যানেটে যাব। আর এইখানে গল্পের মধ্যে টুইস্ট এটাই, এই যে প্ল্যানেটটি আছে এটা ব্ল্যাক হোলের অনেকটাই কাছে আছে, এর মানে এইখানে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সও অনেক বেশি অধিক হবে। এই গ্রহতে কাটানো 1টি ঘন্টা আমাদের পৃথিবীর 7 বছরের সমান হবে। এই প্ল্যানেটটির নাম মিলার্স প্ল্যানেট এই কারণেই হয় কারণ এদের একজন সঙ্গীর নাম মিলার হয়ে থাকে, যে সর্বপ্রথম এই প্ল্যানেটে গিয়েছিল, এবং তাকে বাঁচানোর জন্যই যখন তারা গিয়ে পৌঁছায় তখন তারা জানতে পারে তাদের স্পেসশিপটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং মেশিন মানে যে রোবটটি গিয়েছিল সেটা ওখানে পড়েছিল, এবং তার সিগন্যালই তারা শুধু বারবার পাচ্ছিল। তারপর তারা দেখে ওই প্ল্যানেটটিতে মাত্র 2 ফুট উচ্চতার জল আছে, না ওইখানে অন্য কোনো দ্বিতীয় ভূমি আছে, আর না পাহাড়। কিন্তু তখনই এমিলি বলে আমি দূরে কিছু পাহাড় দেখতে পাচ্ছি। তখন সে বলে আমি ওখানে কিছু দেখতে চাই যে ওইখানে সবকিছু কি আমাদের পৃথিবীর মতোই। কিন্তু তখনই কুপার যখন ওই সবকিছুকে ভালো মতো খেয়াল করে তখন সে বুঝতে পারে ওটা কোনো পাহাড় নয়, ওটা হচ্ছে জলের বিশাল বড় একটি ঢেউ যেটা তাদের দিকেই ছুটে আসছে। তখন সে এমিলিকে চিল্লিয়ে বলে ওই দিকে যেও না, তোমরা ফিরে এসো, ওটা সমুদ্রের বিশাল বড় একটি ঢেউ যেটা আমাদের দিকে আসছে। তারা দ্রুত স্পেস জেটে এসে বসার চেষ্টা করছিল, কিন্তু এমিলি ওইখানেই ছুটে যায়।
তো ওইখানে রোবট দ্রুত গিয়ে তাকে বাঁচিয়ে স্পেস জেটের ভেতরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তাদের একজন সাথী সেখানেই ছুটে যায়, যার কারণে তার সেখানেই মৃত্যু হয়। এবং তখন তারা জানতে পারে তাদের স্পেস জেটের ভেতরে জল ঢুকে গিয়েছে, তাদের ওই জল বাইরে বের করতে হবে, তারপরে তাদের স্পেস জেট চলতে পারবে। কিন্তু তাদের এমনটা করতে 3 ঘন্টা পেরিয়ে যায়। কিন্তু তারপর যখন তারা তাদের মেন যান মানে এন্ডিউরেন্সে এসে পৌঁছায়, তখন তাদের একজন সাথী যে এন্ডিউরেন্সে তাদের জন্য অপেক্ষা করছিল, তখন সে সম্পূর্ণভাবে বৃদ্ধ হয়ে যায়, কারণ তার জীবনের 23 বছর অতিক্রম হয়ে গিয়েছে। এবং সেই ব্যক্তি এমনটা বলে, আমার তো মনে হয়েছে যে তোমরা সবাই মারা গিয়েছ। এই কারণে সে আশাও ছেড়ে দিয়েছিল যে তারা ফিরেও আসবে। সে বলে, তোমরা এখান থেকে গিয়েছো 23 বছর 4 মাস 8 দিন হয়ে গিয়েছে। এবং সেই সাথে সে এটাও বলে, এই 23 বছরে পৃথিবী থেকে অনেকগুলো মেসেজও আপনাদের উদ্দেশ্যে এসেছে, আপনি যদি চান সেগুলোকে অবশ্যই চেক করে নিন। তখনই কুপার তার মেসেজগুলোকে চেক করার জন্য যায়, আর তখন টম একটি মেসেজ তার পিতা কুপারের উদ্দেশ্যে পাঠায়। সে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে, সে সাথে তার একটি ছেলেও আছে, আর তার মনে হয় না যে তার পিতা এখন বেঁচে আছে। কিন্তু তখনও কুপারের এজ তেমনই আছে, এবং সেই সাথে সে তার মেয়ে মার্ফের মেসেজও পায়। এত বছরে মার্ফ শুধুমাত্র তার পিতার জন্য একটি মেসেজই সেন্ড করেছিল, এবং এই মেসেজ সে ওই দিন রেকর্ড করেছিল যেদিন তার জন্মদিন ছিল, কারণ তার পিতা এমনটাই বলেছিল, আমি ওই দিন আসবো যেদিন তোমার বার্থডে হবে। এই সময় মার্ফের বয়সও পিতা কোপারের সমানই হয়ে গিয়েছে, এবং সেই সাথে সে এটাও জানতে পারে মার্ফো এখন প্রফেসর ব্যানের সাথে কাজ করতে শুরু করেছে। এখন বাকি এই সমস্ত ক্রু মেম্বাররা এটাই ডিসকাস করছিল যে তাদের এখন বাকি যে 2টি গ্রহ আছে তাদের মধ্যে কোনটির মধ্যে প্রথমে যাওয়া উচিত। তারপর তারা বলে যে আমাদের ম্যানের প্ল্যানেটে যাওয়া উচিত, কারণ সেটা তাদের স্পেস শাটেলের অনেকটাই কাছে আছে। কিন্তু তখন এমিলি বলে, না, আমাদেরকে অ্যাডমিনের প্ল্যানেটে যাওয়া উচিত, কারণ ওইখান থেকে পাঠানো ইনফরমেশন অনেকটাই বেশি স্ট্রং। তার এমনটা মনে হয় ওইখানে মানব জীবন অনেকটাই ভালোভাবে বসতি স্থাপন করতে পারবে, এর জন্যই আমাদের তার প্ল্যানেটে যাওয়া উচিত। অপেক্ষা করতে করতে তাদের ফিউলও অনেকটাই শেষ হয়ে যায়, এর জন্য তারা ডিসাইড করে আমরা অ্যাডমিনের নয় ম্যানের প্ল্যানেটে প্রথমে যাব, এবং ওইখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নেব যে এই গ্রহটি মানবের জন্য ঠিক হবে কিনা। তারপর তারা যখন ম্যানসের গ্রহে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখতে পায় ম্যান একটি তার স্লিপিং চেম্বারে ঘুমাচ্ছে অনেক বছর ধরে। ম্যান তখন বলে, এই গ্রহে অ্যামোনিয়ার মাত্রা অধিক, কিন্তু যদি আমরা উঁচু পাহাড়ে যাই তাহলে ওইখানে সবকিছু নর্মাল, ওইখানে আমরা অতি সহজেই নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু তখনই এমনটা জানা যায় যে সে তার রোবটকে অনেক বছর পূর্বেই বন্ধ করে দিয়েছিল, যেন রোবট কোনো সিগন্যাল পাঠাতে না পারে। তখন বাকি লোকজন এমনটাই বলে, তুমি কেন এই রোবটকে বন্ধ করে দিয়েছ, এটা তো সবটা সময় সঠিক তথ্যই দেয়। তখন ম্যান বলে, না, এই রোবটের কিছু মিস্টেক হয়েছিল, রোবটটি প্রতিবারই ভুল ইনফরমেশন তোমাদের কাছে পাঠাচ্ছিল, আর এই কারণেই আমি এই মেশিনটিকে বন্ধ করে দিয়েছি। তো অপরদিকে আমাদেরকে এটা দেখানো হয় যে প্রফেসর ব্যান এখন সে তার শেষ সময়ে মার্ফের সাথে কথা বলছে, এবং সে বলে, আমার ব্ল্যাক হোলের যে থিওরি আর গ্র্যাভিটি যার উপরে আমি এত বছর ধরে কাজ করছি, ওটা কখনো জীবনও পূর্ণ হবে না, কারণ এর জন্য আমার ব্ল্যাক হোলের সম্পূর্ণ ইনফরমেশনের প্রয়োজন ছিল, যেটা না আমি কখনো পাবো, আর না ওই ইনফরমেশন পাবার কোনো আশা আছে। এবং এইখানেই সে এই গল্পের কাহিনীকে রিভিল করে। প্ল্যান নাম্বার 1 তো একটি শো আপ ছিল, মানে ওটা শুধু দেখানোর বিষয় ছিল। আসল প্ল্যান তো প্ল্যান নাম্বার 2, যার সাহায্যে 5000 অ্যাম্ব্রিওস মানে ভ্রূণকে অন্য গ্রহে পাঠানোর ছিল, যেখানে একটি নতুন জীবনের শুরু হতে পারে, কারণ এই পৃথিবী এখন মানবের বসবাসযোগ্য নয়। এই সাথে এখানে প্রফেসর ব্যানের মৃত্যু হয়। এই মেসেজটিকেও মার্ফ রেকর্ড করে তার পিতার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। আর যখন কুপার এই মেসেজ পায় যে পৃথিবীতে প্রফেসর ব্যানের মৃত্যু হয়েছে, আর মার্ফ এমনটা বলে প্ল্যান নাম্বার 1 একটি ধোঁকা ছিল, এবং শুধুমাত্র প্ল্যান 2 একটি মিশন ছিল যেটার উপরে সে আশা করেছিল। এটা ঠিক এই বিষয় সম্পর্কে অ্যামেলিও কিছুই জানতো না যে তার পিতার প্ল্যান নাম্বার 1 শুধুমাত্র একটি শো অফ ছিল। এখন কুপার এমনটাই ডিসাইড করে এই সব কিছু ছেড়ে এখন সে তার পৃথিবী মানে গ্রহে ফিরে যাবে, সে আগে অন্য কোনো কাজকে কন্টিনিউ করবে না। এবং তখনই তার সাথী ডক্টর কুপারকে এটা বলেন, যখন তুমি তোমার গ্রহ পৃথিবীতে ফিরে যাবে তখন ব্ল্যাক হোলে পরিক্রমা করে যেও, এবং ওইখানে একটি রোবটকে ছেড়ে দিও, আর তার ফলে এটা হবে যে ওই রোবট ওইখানকার সব ইনফরমেশনকে কালেক্ট করে নেবে। এর থেকে এটা হবে প্রফেসর ব্যান যে ব্ল্যাক হোলের থিওরি নিয়ে কাজ করছিল, আমরা ওই ব্ল্যাক হোলের সব ইনফরমেশন তো পাবো। আর যখনই ওইখান থেকে কুপার এবং ম্যান বাইরে আসে, তখন সবাই বুঝতে পারে ম্যানও তাদের সবাইকে মিথ্যে বলেছে। এই সম্পূর্ণ গ্রহতে শুধুমাত্র অ্যামোনিয়া আর অ্যামোনিয়াতে ভরা, সে শুধুমাত্র তার নিজের জীবন বাঁচানোর জন্য সবাইকে মিথ্যে বলেছে।
এই কারণে সে রোবটকেও বন্ধ করে দিয়েছিল, যেটা সঠিক ইনফরমেশন পৃথিবী পর্যন্ত পাঠাচ্ছিল। আর এই কারণে কুপার এবং ম্যানের সাথে লড়াইও শুরু হয়ে যায়। কিন্তু ওই সময় অ্যামিলি এসে তাদের দুজনকে আলাদা করে এবং সেইখান থেকে কুপারের প্রাণ বেঁচে যায়। কিন্তু এরই মধ্যে ম্যান কোনোভাবে তাদের স্পেস জেটে পৌঁছে যায়, যার সাহায্যে সে এন্ডিউরেন্স পর্যন্ত পৌঁছাতে পারবে এবং সে তাই করে। সে একটি স্পেস জেটের মধ্যে বসে এন্ডিউরেন্সের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার জেটকে তার সাথে কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু এই কাজে সে সফল হতে পারে না। আর এই কারণেই এন্ডিউরেন্সের মধ্যে একটি ব্লাস্ট হয়ে যায় এবং এই বিস্ফোরণের কারণে সে সাথে সাথে মৃত্যুবরণ করেন, আর যার কারণে এই মহাকাশযানের বড় একটি ক্ষতি হয়। আর এদিকে দেখা যায় কুপার কোনোভাবে সেই খাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং সে ম্যানের সম্পর্কে তার সঙ্গীদেরকে সব সঠিক তথ্য দিয়ে দেয় এবং তারা দ্রুত তাদের মহাকাশযানকে নিয়ে এন্ডিউরেন্সে ফিরে আসে। কিন্তু তারা ফেরার সময় দেখতে পারে একটু আগে হওয়া বিস্ফোরণের কারণে এন্ডিউরেন্সের অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে, আর এই কারণে এটাকে নিয়ে পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। এর জন্য কুপার ঠিক করে ডক্টর এমিলি এন্ডিউরেন্সে করে তৃতীয় গ্রহে যাবে, কিন্তু এই গ্রহে পৌঁছানোর জন্য তাদের মহাকাশযানে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ছিল না। এর জন্য কুপার ঠিক করে অ্যাডমানের এই গ্রহে পৌঁছানোর জন্য তারা ব্ল্যাক হোলের চারপাশে একটি পরিক্রমা করবে, মানে তার গ্র্যাভিটির ব্যবহার করে ওই গ্রহে পৌঁছানোর চেষ্টা করবে, যেটাকে বিজ্ঞানের ভাষায় স্লিংশট বলা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে কম জ্বালানির ব্যবহার করে যে কোনো স্পেসশিপকে অধিক গতি দেওয়া যায় এবং সেই সাথে তারা ঠিক করে এই কার্গনটা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে গিয়ে তারা তাদের কাছে থাকা একটি রোবটকে ওই ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেবে, যেন এই রোবটটি ওই ব্ল্যাক হোলের সব ইনফরমেশনকে তাদের কাছে পাঠায়। তারপর দেখা যায় প্ল্যান মতো তারা এই সব কিছু করতে শুরু করে। ব্ল্যাক হোলের কাছে গিয়ে তারা তাদের রোবটকে ব্ল্যাক হোলের দিকে ফেলে দেয় এবং সেই একই সাথে কুপার যে মহাকাশযানে ছিল সেটাকেও সে এন্ডিউরেন্স থেকে আলাদা করে ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে যায়। সত্যি অর্থে কুপার এখানে জানতো এই সময় এন্ডিউরেন্সের ওজন যতটা কম হবে ততটাই ভালো, যেন এটাকে নিয়ে এমিলি খুব সহজেই তৃতীয় গ্রহে পৌঁছাতে পারে এবং ওইখানে গিয়ে সে যেন প্ল্যান বি কে সফল করে সম্পূর্ণ মানব জাতিকে বাঁচাতে পারে। এবার দেখা যায় কুপার ধীরে ধীরে ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে যাচ্ছে এবং তার মহাকাশযানটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং বেশ কিছুটা সময় পর সে ব্ল্যাক হোলের একটি টেসরেক্টের মধ্যে এসে পৌঁছে যায় এবং এখানে আসার সাথে সাথে সে যে রোবটটিকে ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়েছিল তার সাথে তার যোগাযোগ স্থাপন হয়ে যায় এবং ওই রোবটটি বলে এই স্থানটিকে ভবিষ্যতের মানুষ তৈরি করেছে, আর এটা হচ্ছে একটি 5 ডাইমেনশনাল স্থান। এইখানে সময়কে হাত দিয়ে ধরা যায় এবং আগে পেছনে করে অতীত বা বর্তমানে যাওয়া যায়। এখন কোপার খেয়াল করে এই সম্পূর্ণ জায়গাটি একটি বিশাল বড় বইয়ের লাইব্রেরির মতো ছিল, আর ভবিষ্যতের মানুষরা এই স্থানটিকে এই কারণেই তৈরি করেছিল যেন তারা অতীতের মানুষের সাথে যোগাযোগ করতে পারে এবং পুরো মানবজাতিকে আবার বাঁচিয়ে তুলতে পারে। এবং এই ভবিষ্যতের মানুষরাই অনেক বছর আগে ওয়ার্ম হোলকে শনি গ্রহের কাছে রেখেছিল, যেন অতীতের মানুষ এই ওয়ার্ম হোলের সাহায্যে নতুন একটি পৃথিবীর মতো গ্রহের খোঁজ করতে পারে। এবার এই টেসারেক্টের সাহায্যে কোপার সময়ের বেশ কিছুটা পেছনে গিয়ে অর্থাৎ অতীতে গিয়ে মার্ফকে দেখতে পায়। এখন সে দেখতে পায় সে সময়ের মার্ফের ঘরের লাইব্রেরির পেছনে চলে গিয়েছে। কোপার এইখান থেকে মার্ফের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। এই কারণে সে মার্ফের রুমের বুকশেলফে থাকা বইগুলোকে ধীরে ধীরে ফেলতে শুরু করে। আর এটা ওই সময়কার ঘটনা যখন মার্ফ মনে করত তার ঘরের মধ্যে একটি ভূত আছে, যে ভূতটা তার বইগুলোকে নিচে ফেলে দিত। তখন কোপার বুঝতে পারে এইখান থেকে মার্ফের সাথে যোগাযোগ করার একমাত্র বুদ্ধি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, কারণ শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় ভালোভাবে কাজ করে এবং এক সময়কাল থেকে অন্য সময়কালে খুবই ভালোভাবে যাওয়া আসা করতে পারে। এইখান থেকে কুপার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বাইনারি কোড ধুলোর মাধ্যমে লিখে, যেগুলোর সাহায্যে সে নাসার অফিসে পৌঁছে গিয়েছিল। এবার সে বুঝতে পারে 5th ডাইমেনশনের লোক এই ট্রেসারটাকে ইচ্ছে করেই মার্ফের ঘরের কাছে বানিয়েছিল, কারণ তারা জানতো মার্ফ বড় হয়ে বড় একজন নাসার বিজ্ঞানী হবে। আর যেহেতু কুপার এবং তার রোবটের কাছে ব্ল্যাক হোল সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে, তাই এখন সে নিজের কাছে থাকা সমস্ত তথ্য মার্ফের কাছে পাঠানোর চেষ্টা করছিল, যেন এই তথ্যগুলোকে নিয়ে মার্ফ যেন মাধ্যাকর্ষণ শক্তির এই সূত্রটির সমাধান করতে পারে এবং প্ল্যান এটিকে চালু করে পৃথিবীর সমস্ত মানুষকে যেন বাঁচাতে পারে। এবার ব্ল্যাক হোলের তথ্য দেওয়ার জন্য কুপার একটু ভবিষ্যতে চলে আসে, যেখানে দেখা যায় মার্ফ এখন বিজ্ঞানী হয়ে গিয়েছে। এবার সে খেয়াল করে টেবিলের উপর সেই হাত ঘড়িটি আছে, যেটা সে মহাকাশে আসার আগে মার্ফকে দিয়ে এসেছিল। আর কুপার এখন মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে মর্স কোডের সাহায্যে মার্ফকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য দিয়ে দেয়। আর ঘড়ি থেকে এই তথ্যগুলো পাওয়ার সময় মার্ফ খুবই ভালোভাবে বুঝতে পারে এই কাজগুলো তার বাবাই করছে,
এবার নিজের বাবার কাছ থেকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য পাওয়ার পর মার্ভ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রের সমাধান করে ফেলে, যার ফলে তারা নাসার সেই বিশাল মহাকাশযানের সাহায্যে পৃথিবীর অনেক মানুষকে বাঁচাতে পারবে। আর মার্ভকে ওই তথ্যগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর ওই ট্রেসারটি সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে। এরপর বাকি মহাকাশচারীরা কুপারকে খুঁজে একটি হসপিটালে নিয়ে আসে এবং এইখানে জ্ঞান ফেরার পর সে জানতে পারে এখন তার বয়স 124 বছর হয়ে গেছে। কুপার যখন ব্ল্যাক হোলের ভেতরে ওই টেসেরাইটের ভেতরে অনেকটা সময় কাটিয়েছিল, এই কারণেই পৃথিবীর তুলনায় ওইখানকার সময় অনেকটাই ধীর গতিতে চলছিল, আর এই কারণে তার বয়স অনেকটাই বেড়ে গিয়েছে এবং সে জানতে পারে এখন তার সবাই একটি মহাকাশ যানের মধ্যে রয়েছে। আর এই মহাকাশ যানটির নাম হচ্ছে কুপার স্টেশন, যেটাকে তার মেয়ে মার্ভ কুপারের নামে তৈরি করা হয়েছে। কারণ মার্ভ মাধ্যাকর্ষণ সূত্রকে সমাধান করে নাসার ওই বিরাট মহাকাশ যানের সাহায্যে পৃথিবী থেকে অনেক মানুষকে মহাকাশ যানে বাঁচিয়ে নিয়ে এসেছে। এবার কুপার এইখানে খেয়াল করে ওই সম্পূর্ণ মহাকাশ যানটিকে পৃথিবীর আদলেই তৈরি করা হয়েছে। এবার কুপার যখন তার মেয়ে মার্ভের সাথে দেখা করতে যায়, তখন সে দেখতে পায় মার্ভ একদম বুড়ি হয়ে গিয়েছে। পৃথিবী থেকে মহাকাশ এবং ব্ল্যাক হোলের সময়ের ব্যবধানের জন্য মার্ভ এখন তার বাবার অনেক পূর্বেই বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তারা দুজনকে দেখে অনেকটাই খুশি হয়। মার্ভ বলে, আমি জানতাম তুমি একদিন অবশ্যই ফিরে আসবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে। এরপর বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা করার পর মার্ভ বলে, আমি চাই তুমি এইখান থেকে চলে যাও, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমি হয়তো মারা যাব, আর কোনো বাবাকে তার সন্তানের মৃত্যু দেখা উচিত নয়। এবার কুপার জানতে পারে এমিলি অ্যাডমিন্টার গ্রহে পৌঁছে গিয়েছিল, আর এই গ্রহটি সত্যি সত্যি মানুষের বসবাসের উপযুক্ত, যেটা দেখে এমনটা মনে হচ্ছিল মানবজাতি তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য একটি নতুন গ্রহের খোঁজ পেয়েছে। এবং এটা জানার পর কুপার একটি মহাকাশযানকে নিয়ে এমিলির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। সায়েন্স ফিকশন এই মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।